দিক সংখ্যা এবং যুক্তিদ্বার, বাইনারি সিস্টেম অ্যান্ড লজিক গেটস। খুব সহজ একটা চ্যাপ্টার, মানে এখান থেকে তুমি প্রতি বছর 2 থেকে 4 নম্বর থাকে এবং এটা মুখস্থ করার কিছু নেই, তোমাকে বুঝে রাখতে হবে কিভাবে এই জিনিসগুলো আসছে। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে যারা কম্পিউটারে ট্রেনিং নিয়েছো তাদের কিন্তু এই ব্যাপারটা জেনে থাকা উচিত যে দিক সংখ্যা ব্যাপারটা কি। আচ্ছা, দিক সংখ্যার ধারণাটা এলো কেন সেটা আগে বলি। যে আমরা ইন জেনারেল আমরা যে সংখ্যা তত্ত্বটা ব্যবহার করি সেটাকে আমরা বলি ডেসিমাল সিস্টেম বা দশমিক সংখ্যা, তাই না? ডেসিমাল সিস্টেম বা দশমিক সংখ্যা। ডেসিমাল সিস্টেম মানে কি, তুমি যে কোনো সংখ্যা বলো, যে কোনো সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, 7225, 2475, 10,834, যাই বলো না কেন তুমি খেয়াল করবে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা অঙ্ককে ব্যবহার করে আমি যে কোনো সংখ্যা তৈরি করে থাকি। ঠিক, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম, ডেসি মানে হচ্ছে 10 বলতে বোঝাতে চাই। যেহেতু 10টা অঙ্ক ব্যবহার করি তাই আমরা এটাকে বলছি ডেসিমাল সিস্টেম। এবং এই ধরনের সিস্টেমের বেস বা ভূমি, ইংরেজি কথাগুলো উল্লেখ করা হয় বেস। বেস বলতে কি বোঝায়, কোনো একটা সংখ্যার নাম্বারে, নাম্বার সিস্টেমে, কোনো একটা নাম্বার সিস্টেমে যতগুলো নাম্বার আমরা ব্যবহার করে থাকি সেটাকেই বলা হচ্ছে সেই নাম্বার সিস্টেমের বেস, বা বাংলায় বলা হয় ভূমি বা বলা হয় নিধান। তাহলে ডেসিমাল সিস্টেমে আমি 10টা অঙ্ক ব্যবহার করছি, 1 থেকে 9 9টা আর 0, 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক ব্যবহার করে আমি যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি। কিন্তু সমস্যা যেটা হলো যে কম্পিউটার আবিষ্কারের সঙ্গে সঙ্গে, যখন কম্পিউটার আবিষ্কার হলো, মানুষ চাইলো কম্পিউটারের সাহায্যে গণনা হোক। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কম্পিউটার এত সব কাজ করে কিন্তু কম্পিউটারের নিজস্ব মগজ বলে কিছু হয় না। তাহলে কম্পিউটারকে দিয়ে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করাতে হয় তাহলে সেক্ষেত্রে কম্পিউটারকে এই সমস্ত অঙ্কগুলো শেখাতে হবে, কারণ এর সাহায্যে তো আমি প্রকাশ করি। তাহলে এই 10টা অঙ্ক শেখাতে হবে। তাহলে এই 10টা অঙ্ক যদি কম্পিউটারের মধ্যে ঢোকাতে হয়, বোঝাতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিউটারের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেই ধরনের কম্পিউটার নিয়ে কাজকর্ম করা যাবে না, তাহলে কম্পিউটারের সাহায্যে গণনা করাটাও সমস্যা হয়ে যাবে। তখন ঠিক করা হলো যদি আমরা এমন একটা নাম্বার সিস্টেম তৈরি করতে পারি, এমন একটা নাম্বার সিস্টেম ব্যবহার করতে পারি যে নাম্বার সিস্টেমে এতগুলো অঙ্ক আমি ব্যবহার করব না। কতগুলো অঙ্ক ব্যবহার করব? ঠিক করা হলো শুধুমাত্র দুটো অঙ্ক ব্যবহার করে আমি সবকিছুকে প্রকাশ করার চেষ্টা করব। অর্থাৎ এক্ষেত্রে বেস কত হবে? এক্ষেত্রে বেস হয়ে যাবে 2। যতগুলো অঙ্ক ব্যবহার করব সেটাই হচ্ছে সেই নাম্বার সিস্টেমের বেস। তাহলে আমি যে নতুন নাম্বার সিস্টেমের কথা বলছি, যে বাইনারি নাম্বার সিস্টেম, এই বাইনারি নাম্বার সিস্টেমের বেস হয়ে গেল 2, কারণ আমরা এক্ষেত্রে মাত্র দুটো অঙ্ক ব্যবহার করব, 0 আর 1। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে 0 আর 1 দিয়ে আমি সবকিছু কি করে রিপ্রেজেন্ট করব? আমি যদি বলি 5, 5 কে আমি 0 আর 1 দিয়ে কি করে প্রকাশ করব? আমি যদি বলি 10, 10 কে 10 নয় 0 আর 1 ই আছে। যদি আমি বলি 17, 17 কে আমি 0 আর 1 দিয়ে কি করে প্রকাশ করব? স্বাভাবিক। তখন ঠিক করা হলো এইভাবে যে আমি তো শুধুমাত্র কম সংখ্যা বুঝিয়ে কম্পিউটারের সাহায্যে গণনা করাতে চাইছি। তাহলে ঠিক করা হলো এইভাবে যে প্রথম থেকে শুরু করে 0 আর 1 দিয়ে যে নাম্বারগুলো আছে সেগুলো আগে লিখে নেওয়া যাবে। দেখো, শুধু 0 তে যেহেতু মিনিং হয় না, তাহলে শুধু 0টা বাদ দিলাম। তারপরে 1 আর 0 দিয়ে যেটা আছে সেটা হচ্ছে 1। তারপরে 2 3 4 হবে না। নেক্সট 1 আর 0 দিয়ে যেটা আছে সেটা হচ্ছে 1 0 মানে 10। তারপরে আছে 1 1, হয় 1 1 অথবা 0 নিতে পারবো, ঠিক, আর কিছু নিতে পারবো না। আচ্ছা, 1 1 এর পর যেটা আছে সেটা হচ্ছে দেখো 1 0 0, তারপর আছে 1 0 1, তারপর আছে 1 1 0, তারপর আছে 1 1 1, এইভাবে হয় না, তাই না? আচ্ছা, 1 0 0, ঠিক আছে, এইভাবে চলছে। আচ্ছা, এরপরে যেটা নাম্বারটা আছে সেটা হচ্ছে দেখো 1 0 0, মানে 111 এর পর মাঝখানে এমন কোনো সংখ্যা নেই যেটা 1 আর 0 দিয়েই তৈরি হবে বা শুধু 1 দিয়ে তৈরি হবে। তাহলে 1 0 0 0 চলে এলো। তারপরে তোমার চলে আসবে 1 0 0 1। তার মানে হচ্ছে
1 কে তো আমি 1 দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে তোমার ডেসিমাল সিস্টেম, আর এই দিকটা হচ্ছে তোমার বাইনারি সিস্টেম, রাইট? তাহলে এটাকে আমি বলবো 2, এটাকে আমি বলবো 3, এটাকে আমি বলবো 4, এটাকে আমি বলবো 5, এটা হয়ে গেল 6, এটা 7, এটা 8, এটা 9, এইভাবে চলতে থাকবে, তাই না? সুতরাং অসম্ভব কিছু নয়, আমি দুটো অঙ্ক 0 আর 1 দিয়ে একটা নাম্বার সিস্টেম তৈরি করে আমি যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এটা, আমাকে যদি এভাবে খুঁজে খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা আছে। যেমন আমি যদি বলি 17, সোজা কথায় আমি বলবো যে ডেসিমাল সিস্টেমে, সরি ভুল টোটাল লিখেছি, আমি যদি বলি ডেসিমাল সিস্টেমে 17, তাহলে বাইনারি সিস্টেমে কত হবে? এবার সেইভাবে যদি খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু কাজটা বেশ জটিল হয়ে যাচ্ছে, তাই না? 17 মানে এরপরে তোমাকে দেখতে হবে 1010, তারপরে আসবে 1011, তারপরে আসবে 1100, তারপরে 1101, এইভাবে চলতে থাকবে। এবার 17 পর্যন্ত যেতেই তোমাকে এত ভাবতে হচ্ছে। তাহলে তোমাকে যদি সিম্পলি বলে দেয় 246 246, তার বাইনারি কত হবে? এটা যদি বের করতে দেয়, এটা পরীক্ষার প্রশ্ন 2018 সালে এসেছে যে 246 কে বাইনারিতে কনভার্ট করো। তুমি বুঝতেই পারছো, তাহলে তোমার 3 ঘন্টা ধরে তুমি খুঁজেই যাবে, এবং শুধু তাই নয়, তুমি একটা যদি মিস করে যাও তাহলে তো সব ঘেটে গেল। তাহলে নিশ্চয়ই কোনো সহজ পদ্ধতি থাকবে, যে সহজ পদ্ধতির সাহায্যে আমি ডেসিমাল সিস্টেম থেকে বাইনারি সিস্টেমে কনভার্ট করতে পারি, ঠিক? তাহলে প্রথম আমরা শিখব কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে আমি বাইনারি নাম্বারে কনভার্ট করব। তাহলে হেডিং দিলাম ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি। দেখো খুব সিম্পল প্রসেস, তোমাকে খালি প্রসেসটা ভালো করে শিখে রাখতে হবে, ঠিক? কিভাবে করছি দেখো, খুব সিম্পল একটা নাম্বার দিয়ে শুরু করি। মনে করো তোমাকে দিয়েছে 23, রাইট? পরীক্ষা এইভাবে দেবে যে 23 কে বাইনারি নাম্বারে কনভার্ট করো, অথবা তোমাকে এইভাবে দিতে পারে 23 এটা, এটার মানে বুঝতে হবে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে চাইছে। দেখো এখানে ব্র্যাকেট দেওয়ার পর নিচে যেগুলো লিখেছে এটা কিন্তু বেস, যখন আমি নিচে 10 লিখছি মানে বুঝতে হবে 23টা হচ্ছে ডেসিমাল সিস্টেমে আছে, আর এখানে আমি 2 লিখছি মানে ব্র্যাকেটের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে বাইনারি সিস্টেমে হবে। বেশ, এবার পদ্ধতিটা বলি। দেখো প্রথমে নিলাম আমি 23, খুব সহজ পদ্ধতি, আমি 2 দিয়ে ভাগ করে করে যাব, ঠিক? 2 দিয়ে ভাগ করলে কি হবে? 11, কিন্তু ভাগফল থাকছে। আচ্ছা, ভাগফল যেটা থাকবে আমি সেটাকে লিখছি, ভাগফল না লিখে আমি লিখবো ক্যারি, তুমিও ক্যারি লিখতে পারো, যেটা ক্যারি হবে সেটা আমি লিখে দিলে যাবো পাশে। যেমন এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 2 5 10, এখানে 1 থাকলো, আবার আমার এখানে পড়ে থাকলো 2 দুগুণে 4, আবার 1 ক্যারি হলো, আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, ক্যারি হলো 0। আচ্ছা, যতক্ষণ না ভাগ করা যাচ্ছে, এবার 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 0 হলো ভাগফল, ভাগশেষ কত হলো? 1, আর কিছু করা যাবে না। তার মানে যতক্ষণ না পর্যন্ত তোমার এখানে 0 আসছে ততক্ষণ পর্যন্ত তুমি ভাগ করে গেলে। আচ্ছা, ভাগ করে যাওয়ার পর যে ক্যারিটা পাচ্ছ তুমি খেয়াল করে দেখো সেটা 1 আর 0 দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে রাখি এই কাউন্টটা আমি করব নিচ দিক থেকে। তবে তোমাকে যদি 23 এর বাইনারি এখানে করতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে 10111 উইথ বেস 2। দেখো কত সিম্পল সিস্টেম, কত সিম্পল পদ্ধতি, আমি কত সহজে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। আবার বলে দিচ্ছি, তুমি 2 দিয়ে ভাগ করে করে যাবে, আর যেটা ক্যারি, ক্যারি মানে ভাগশেষ, সেটাকে তুমি পরপর পরপর লিখে যাবে। কতক্ষণ পর্যন্ত করবে? আনটিল ইউ অবটেইন 0, 0 যে অবটেইন করলে আর তো কিছু করার নেই। তারপর যে নাম্বারগুলো পাবে সেটাকে তুমি নিচ দিক থেকে কাউন্ট করবে, এটা খেয়াল রাখবে, ইউ শুড কাউন্ট ইট ফ্রম দা বটম। তাহলে নিচ দিক থেকে কাউন্ট করার পর তুমি ফাইনালি যেটা পাচ্ছ 10111, সেটাই হয়ে যাবে ওই নির্ণেয় সংখ্যাটির, ওই সংখ্যাটির নির্ণেয় বাইনারি। আরেকটা প্র্যাকটিস করি, সাপোজ তোমাকে দিয়েছে 37, 37 কে তুমি বাইনারিতে কনভার্ট করবে। আচ্ছা, এই হয়ে গেল 37। তাহলে তোমার কাজ হচ্ছে ওই একটাই, যে 2 দিয়ে ভাগ করে যাব, আর ক্যারিটাকে আমি নিতে থাকবো। 18 দুগুণে 36, 1 ক্যারি,
2 9 18 0 2 4 8 1 2 দুগুণে 4 0 2 1 2 0 2 আর যাচ্ছে না 1। এবার তুমি এই অ্যারো চিহ্নটা দিয়ে দেবে, তোমারই সুবিধা হবে। তাহলে আমি কি পেলাম, আমি এখানে পাচ্ছি নিচ দিক থেকে কাউন্ট করলে 1 0 0 1 0 1। তাহলে ফাইনালি কনক্লুড করব যে 37 এটা ডেসিমেলে ছিল, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি এটা আসবে 1 0 0 1 0 1। ঠিক আছে, এবার তুমি বাড়িতে চেষ্টা করে দেখবে 246 এটা বাইনারিতে কত হবে। এটা এই পরীক্ষার প্রশ্ন, 246 কে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। এমন কিছু কঠিন কিছু হবে না, প্রথমবার ভাগ করলেই 123 আর দুবার ভাগ করলেই 7 এর ঘরে চলে আসবে। সুতরাং তুমি কি ভাবে বিশাল বড় কিছু হবে সেরকম কিন্তু নয়, খুব সহজ। আবার বলছি 2 দিয়ে ভাগ করে করে যাবে, ক্যারি কাউন্ট করবে, ক্যারি কাউন্ট করার পর শেষে যেটা পাবে সেটাকে তুমি নিচ দিক থেকে উপর দিকে কাউন্ট, যতক্ষণ না জিরো হয় প্রথমত মনে রাখবে, যতক্ষণ না জিরো হয় ততক্ষণ পর্যন্ত তোমার প্রসেস চলবে এবং ফাইনালি ইউ শুড কাউন্ট ইট ফ্রম দ্য বটম। নিচ দিক থেকে কাউন্ট করে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার বাইনারি। খুব সিম্পল। আচ্ছা বেশ, এবার বলি যে অনেক সময় দশমিক নাম্বার দিয়ে দেয়, ডেসিমাল সিস্টেম বলছি না। সাপোজ তোমাকে বললো 0.56 আর 0.57, এটা ডেসিমাল সিস্টেমের একটা নাম্বার। তোমাকে বললো ফাইন্ড ইন দ্য বাইনারি সিস্টেম, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে করব? এটার পদ্ধতি কিন্তু আগের পদ্ধতির মতো সেম নয়। এটার পদ্ধতি কিরকম, দশমিকের সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে গুণ করে যেতে হবে। যেমন দেখো 0.57 তোমাকে দিয়েছে, তুমি 2 দিয়ে গুণ করলে, ঠিক, তুমি 2 দিয়ে গুণ করলে, তাহলে যখনই তুমি 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করার পর কি হবে তুমি মনে মনে ভাবো, 2 দিয়ে গুণ করলে তোমার আসবে 1.14, রাইট? এবার তুমি 1.14 লিখবে না, তুমি লিখবে 0.14। তার মানে আগের যেটা আছে সেটাকে আমি ক্যারি হিসেবে ভাবছি। তাহলে এখানে তোমার পাশের মাথার উপর লিখবে ক্যারি আর এখানে চলে আসবে 1। বুঝা গেছে? আমি পেয়েছিলাম 1.14, আমি লিখলাম 0.14 উইথ ক্যারি 1। এবার যেটা পেলাম সেটাকে আবার গুণ করব, 0.14 ইনটু 2, এটা 0.28, কোনো ক্যারি আসছে না, এমনিতেই 0 আসছে, তাহলে 0। এটা হয়ে গেল 0.28 ইনটু 2, এটা 0.56 ই আসছে, তাহলে এটাও 0। আচ্ছা 0.56 আবার 2 দিয়ে গুণ, এটা কত আসবে 1.12, আমি লিখব 0.12 উইথ ক্যারি 1। এইভাবে আমার চলতে থাকবে, অর্থাৎ যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে সেই দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যাব, যদি একের থেকে বেশি হয় তাহলে এক সংখ্যাটাকে ক্যারি হিসেবে রাখবো আর বাকি সংখ্যাটাকে আমি লিখবো, এবং যে সংখ্যাটা পাবো সেটাকে আবার 2 দিয়ে গুণ করতে থাকবো। যদি 0 পাই মানে একের কম হয় তাহলে তো 0 লিখে দিলাম, যদি একের বেশি হয় সেই একটাকে ক্যারি হিসেবে রেখে এক বাদ দিয়ে বাকি সংখ্যাটাকে আমি এখানে লিখব। এবং এক্ষেত্রে মনে রাখবে যখন আমি কাউন্ট করব, কাউন্টটা আমার হবে উপর দিক থেকে নিচের দিকে। তার মানে এক্ষেত্রে আমি যখন ফাইনাল অ্যান্সার লিখব, আমার এটা হয়ে যাবে 0.57 উইথ বেস 10। এটাকে যখন কনভার্ট করব এখানে কিন্তু আবার 0 পয়েন্ট চলে আসবে, 0.101। তুমি এখানে একটু ডট ডট দিতে পারো, কারণ এখানে তোমার কিন্তু প্রসেসটা শেষ হয়নি। তোমার যদি এরকম না মেলে তাহলে সেক্ষেত্রে কি করবে, 4 বার 5 বার ম্যাক্সিমাম 5 বার করার পর থেমে যাবে। তুমি এখানে একটা ডট ডট লিখে দিতে পারো যে আমার প্রসেসটা কন্টিনিউ, অথবা তুমি এখানেই শেষ করে দিতে পারো, কিছু যায় আসে না। সেক্ষেত্রে এটা লিখলেই তোমার অঙ্ক কিন্তু ঠিকই ধরে নেওয়া হবে। ঠিক আছে, আবার বলছি এরকম সংখ্যা থাকলে 2 দিয়ে গুণ করে করে যেতে হবে, একের কম হলে কোনো চিন্তার কিছু নেই, ক্যারি 0, কিন্তু একের বেশি যদি হয় তাহলে ক্যারিটা হয়ে যাবে 1 এবং একটাকে বাদ দিয়ে দিতে হবে। এবং এইভাবে কতক্ষণ চলবে, তুমি ম্যাক্সিমাম 4 থেকে 5টা স্টেপ যাবে, যেটা আসবে সেটা উপর থেকে কাউন্ট করতে হবে, এবং যেহেতু বাঁ দিকে দশমিক আছে তখন ডান দিকেও কিন্তু দশমিক দিয়েই শুরু করতে হবে। তাহলে এটা হয়ে গেল 0 পয়েন্ট বা 0টা যদি তুমি বাদ দাও 0.1001। ঠিক আছে, এই হচ্ছে তোমার। তাহলে আমি কিভাবে করলাম কি, যে কিভাবে ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বার এ কনভার্ট করতে পারি। ঠিক, উল্টো প্রশ্ন তো আসতে পারে যে তোমাকে একটা বাইনারি নাম্বার দিয়ে দিলাম, তুমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করো। তাহলে নেক্সট আমরা শিখব
বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে ডেসিমাল দেখ খুব সিম্পল। আমি মনে করো যে কোনো একটা সংখ্যা নিলাম, সাপোজ আমি এরকম নিলাম 101001, আমি এটা দিয়েই শুরু করছি। আর তার আগে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যদি দুটো একসঙ্গে থাকতো। আচ্ছা আমি আরেকটা দিয়ে বলি, এইভাবে বলি, মনে করো তোমাকে দিয়েছে পরীক্ষায় 37.625, কনভার্ট ইট ইনটু বাইনারি নাম্বার। তাহলে আমি কিভাবে করব? বুঝে গেল? 37.625, তাহলে 37.625 এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমি দুটোকে আলাদাভাবে করব। মানে তোমাকে প্রথমে 37টা কত সেটা আগে বার করতে হবে, তারপরে আমাকে 0.625টা কত সেটাকে বার করতে হবে। ঠিক? আচ্ছা কত হবে আমি এক এক করে করে ফেলি। যেমন 37 আমি এক্ষুনি করলাম, তুমি খেয়াল করে দেখো 37 কে কনভার্ট করলে আসছে মোস্ট প্রবাবলি 101001, এটা আসছে তোমার 37 কে কনভার্ট করলে। একটু আগে প্র্যাকটিস করেছি না, 100101, সরি 100101, এটা ছিল 37। আচ্ছা তাহলে এবার পড়ে থাকলো 0.625, 0.625 টা করে ফেলো। তাহলে 0.625 এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত আসবে? 625 মানে 1250। তাহলে 1250 তো আমি লিখবো না, আমি লিখবো 0.250 উইথ ক্যারি 1। ঠিক? এবার পেলাম কি 0.250, তাহলে 0.250 এটাকে 2 দিয়ে গুণ করে দাও, দেখো আসছে 0.5, এটা 0 হয়ে গেল। আচ্ছা 0.5 এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 0.5 কে 2 দিয়ে গুণ করা মানে 1, মানে 1.0, তাহলে 1.0 মানে এটা 0 এলো আর এটা 1 হয়ে গেল। এবার 0 চলে এলে তো আমি আর কিছু গুণ করতে পারি না, তার মানে আমার ফাইনাল কনক্লুশন কি হবে যে 0.625 যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে কনভার্ট করলে আসবে 0.101। ঠিক? তাহলে আমার ফাইনাল উত্তর কত হবে যদি কম্বাইন্ড হিসেবে আসে? তাহলে 37.625 উইথ বেস 10। প্রথমে 37 এরটা লেখো, 37 এরটা কত? 100101, আর এটা কত আছে? 0.101, পয়েন্ট দিয়ে দিলাম, এখানে পয়েন্ট ছিল, এখানে হয়ে গেল 101। This is the binary number of 37.625. আশা করছি বোঝা গেছে। দশমিক সংখ্যা থাকলে দশমিকের আগের পার্টটা আলাদাভাবে করব, দশমিকের পরের পার্টটা যেটা আমি করেছি সেটা করব, নিয়ে শেষে একসঙ্গে জুড়ে দেব। যেখানে দশমিক আছে 37 এর পর ছিল, এখানেও 37 এর পর দশমিক। ঠিক? সেইভাবে করে এইটাকে ভালো করে দেখে রাখবে, টেস্ট পেপারে অনেকগুলো পেজে আগের বছর এটা কিন্তু এই প্রবলেমটাই দেওয়া ছিল, 37.625 কে কনভার্ট করতে দেওয়া ছিল। বেশ, এবার চলে এসো উল্টোটা, যে আমি যদি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে আসবে। তো আমি যে কোনো একটা নাম্বার নিয়ে নিয়েছি, সাপোজ 101001, এরকম একটা নাম্বার আমি নিয়ে নিয়েছি। তোমাকে এটা বাইনারিতে দেওয়া আছে, তোমাকে বলেছে ফাইন্ড দ্য ডেসিমাল নাম্বার। কত হবে? ফাইন্ড দ্য নাম্বার ইন ডেসিমাল সিস্টেম। কিভাবে করব? তো কিভাবে করব আমি প্রসেসটা বলছি পরে। তুমি ব্যাপারটাকে এইভাবে ভাবো আগে জিনিসটাকে, যে কিভাবে সংখ্যাগুলো আসে। তোমাকে মনে করো একটা সিম্পল নাম্বার দিলাম, সাপোজ তোমাকে বললাম 325। 325 কে আমরা এইভাবে লিখি, 300 প্লাস 20 প্লাস 5, এইভাবে লিখতে পারি। আচ্ছা 325টা কিসে লিখছি? দশমিক পদ্ধতিতে। দশমিক পদ্ধতিতে বেস কত? দশমিক পদ্ধতিতে বেস হচ্ছে 10। এই জিনিসটাকে মনে রেখো, তাহলে এটাকে ভুলে যাওয়া যাবে না, মানে ভুল হবে না। আমি দশমিক পদ্ধতিতে 325 লিখলাম, সেই পদ্ধতিতে বেস হচ্ছে 10। আমি 325 কে এইভাবে লিখে থাকি। আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, 3 × 10 টু দি পাওয়ার 2, 2 × 10 টু দি পাওয়ার 1, 5 × 10 টু দি পাওয়ার 0। ঠিক লিখলাম? এই যে 3 × 10 টু দি পাওয়ার 2 মানে কি 300, 2 × 10 টু দি পাওয়ার 1 মানে কি 20, আর 10 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হয়ে গেল 5। তাহলে এইভাবে আমি লিখতে পারি। কিভাবে লিখেছি দেখো তো, আমি লিখেছি কি, এককের অঙ্কটাকে 10 টু দি বেস টু দি পাওয়ার 0, দশকের অঙ্কটাকে বেস টু দি পাওয়ার 1, শতকের অঙ্কটাকে বেস টু দি পাওয়ার 2। এইভাবে আমি সংখ্যাকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে বেস কত? এখানে বেস হচ্ছে 2। কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6,
তাহলে এখানে তিনটে নাম্বার ছিল, বেস টু দি পাওয়ার 2 থেকে শুরু হয়েছিল, খেয়াল রাখো এখানে নাম্বার অফ ডিজিট হচ্ছে 3, কিন্তু আমি শুরু করছি 10 টু দি পাওয়ার 2 দিয়ে। তারপরের অঙ্কটা হবে 10 টু বেস টু দি পাওয়ার 1, তারপরেরটা বেস মানে বেসটা একটা একটা করে কমতে থাকবে। তাহলে এখানে আমি যখন করব প্রথম হচ্ছে কটা অঙ্ক দেখলাম, আমি দেখলাম 1 2 3 6টা অঙ্ক আছে। তাহলে প্রথমটা কি হবে, বেস টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে 1, তাহলে আমি লিখলাম 1 ইনটু বেস টু দি পাওয়ার 5, ঠিক আছে। তারপরে কি আছে 0, যদিও 0 তে কিছু হয় না, আমি প্রথমবারটা লিখছি 0 ইনটু 2 টু দি পাওয়ার 4, ভুল হয়ে যাবে তার মধ্যে যদি জিরোটা বাদ দিয়ে দিতাম, পরেরটা এক ঘর বেস কমে গেল। তারপরে কি আছে 1, তাহলে এটা হয়ে গেল 1 ইনটু বেস টু দি পাওয়ার 3। তারপরে আছে দুটো 0, তাহলে এটা হয়ে গেল 0 ইনটু 2 টু দি পাওয়ার 2, 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, লাস্টে আবার 1 আছে, তাহলে 1 ইনটু বেস টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে তুমি এবার কনভার্ট করো, এটা কত আসছে 2 টু দি পাওয়ার 5 মানে 32 প্লাস এটা তো 0 হয়ে গেল, কেটে দিলাম, এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 3 মানে 8 হয়ে গেল, এটা 0 কেটে দিলাম, এটা 0 কেটে দিলাম, এটা হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ভুল হয় কিন্তু 2 টু দি পাওয়ার 0 কে 2 লিখে দিলে তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 40 একে 41, 41 ইজ দ্য आंसर। দেখো বোঝা গেল না, খুব সহজ, তোমাকে জিনিসগুলো স্টেপগুলো খেয়াল রাখতে হবে। যদি 6টা অঙ্ক হয় তাহলে বেস টু দি পাওয়ার 5 দিয়ে শুরু হবে, যদি 7টা অঙ্ক হয় বেস টু দি পাওয়ার 6 দিয়ে শুরু হবে। এবং প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে প্রত্যেকটাতে একটা করে ধাপ কমতে থাকবে। 0 থাকলে 0টাকেও তুমি লিখবে তোমার সুবিধার জন্য, কারণ ওই ভুলটা করতে গেলে একটা 0 বাদ দিলে পরেরটাকে 2 টু দি পাওয়ার 4 লিখে দিলে তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি বাইনারি থেকে ডেসিমেলে খুব সহজে কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে। আবার উল্টোটা ব্যাপারটা হয় যে যদি তোমাকে বলে দশমিক সংখ্যা দেব, দশমিক সংখ্যাকে যদি তোমাকে কনভার্ট করতে হয়, দশমিক সংখ্যা মানে তোমাকে দিল মনে করো 0.101, এটা করলাম 0.101টাকে উল্টো ভাবে করলাম, 0.625 কে পেয়েছি, তাহলে এটাকে করতে হবে। আচ্ছা দশমিকের পর যদি থাকে, আমরা দশমিকের পরের কনসেপ্ট লাগাবো, তুমি দেখে নেবে যে এটা কি হয়, ডেসিমাল সিস্টেমে কি হয়। মনে করো তোমার আছে 0.48, আমি এটাকে কি লিখি, আমি লিখতে পারি 4 ইনটু 10 টু দি পাওয়ার -1, 8 ইনটু 10 টু দি পাওয়ার -2, দেখো তো ঠিক হলো, তাই না। মানে আমার এটা হয়ে যাচ্ছে 0.4 প্লাস 0.08, তবে আমার 0.48 আসবে। তাহলে আমি কি করলাম, প্রথম অঙ্কটাকে বেস টু দি পাওয়ার -1, সেকেন্ড অঙ্কটাকে বেস টু দি পাওয়ার -2, এইভাবে করছি। তাহলে এখানেও তাই করব, প্রথম অঙ্ক হচ্ছে 1, তাহলে 1 ইনটু বেস টু দি পাওয়ার -1, তারপরটা 0, 0 ইনটু বেস টু দি পাওয়ার -2, তারপরে 1, তাহলে 1 ইনটু বেস টু দি পাওয়ার -3, তাই না। এবার তোমার কি পড়ে থাকছে, তাহলে তোমার পড়ে থাকছে 1 এর 2 প্লাস 1 এর 8, এবার এই দুটো যোগ করে দেবে 8 4 প্লাস 1, তাহলে এটা পড়ে থাকছে 5 এর 8, তুমি ক্যালকুলেশন করো 8 6 48, 2 0 8 2 16, 5 8 40, দেখো তুমি যা করেছিলে তুমি কিন্তু রেজাল্ট হিসেবে তাই পেলে, 0.625 মানে এটা, ঠিক আছে। তাহলে ডেসিমাল থেকে বাইনারি হলো, বাইনারি থেকে ডেসিমাল হয়ে গেল। আবার বলে রাখি একসঙ্গে মিলিয়েও কিন্তু অঙ্ক দিতে পারে। আমি আগের অঙ্কটার কথাই ভাবি, যে তোমাকে মনে করো এইভাবে দিয়েছে যে 1 0 0 1 0 1 0.625 সরি 0.101, এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করো, তখন তুমি কি করবে, এটাকে বের করবে, এটা বের করলে কত আসবে 37 ই আসবে, আর 0.101 এখনই আমি করলাম 625, তাহলে সংখ্যাটা কত হবে 0.625। মানে দুটোকে ইন্ডিভিজুয়ালি আলাদা উপায়, মানে দশমিক সংখ্যা থাকলে একরকম অ্যাপ্রোচ, আর যদি পূর্ণ সংখ্যা থাকে তার জন্য একরকম অ্যাপ্রোচ, এবং সেটা কিন্তু দুটো ক্ষেত্রে, ডেসিমাল থেকে বাইনারি করলেও আলাদা রকমের অ্যাপ্রোচ, বাইনারি থেকে ডেসিমাল করলেও তোমার আলাদা রকমের অ্যাপ্রোচ। অ্যাপ্রোচগুলো খেয়াল রাখো, বাকি কিন্তু খুব সহজ, তোমাকে কিন্তু একটা করে নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটাকে বলবে আইদার ডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে।
বেশ, এবার বলি বাইনারির যোগ। দুটো বাইনারি সংখ্যা দিয়েছে, সেই দুটো বাইনারি সংখ্যাকে তোমাকে যোগ করতে বলছে। খুব সিম্পল প্রসেস। যেমন আমি বলি যে তোমাকে দিয়েছে মনে করো 1011, তাকে বলেছে 1101 এর সঙ্গে যোগ করো। এবার যোগ করতে গিয়ে সমস্যা কোথায়? তুমি এক আর এক যোগ করবে, এক আর এক যোগ করলে কি হয়? 2 হয়। এবার তুমি তো 2 লিখতে পারছো না, তোমাকে তো বাইনারি লিখতে হবে। তো বাইনারি যোগের কথা বলে রাখি, এই নিয়মটা ফলো করবে। 0 প্লাস 0 করলে 0 আসবে, এটা তো সবাই জানে। 0 প্লাস 1 করলেও 1 আসবে। যদি 1 প্লাস 0 আসে তাহলেও 1 হবে। 1 প্লাস 1 করলে তোমার মনে হয় 2, 2 মানে কিন্তু 1 0। আর যদি তিনটে 1 আসে তার মানে কত আসছে? 3, 3 মানে হচ্ছে 1 1। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। বাকি সব প্রসেস সেম, মানে তোমার যেরকম করতে, তোমাকে মনে করো তোমাকে দিল 37 প্লাস 25, তুমি কি করবে? 5 প্লাস 7 কত হয়? 5 প্লাস 7 করলে 12 হয়। আমি কি 12 লিখি? 2 লিখি। 2 লেখার পর এটা কোথায় চলে আসে? এটা মাথায় চলে আসে। তাহলে 3 প্লাস 2 প্লাস 1 6 করি। এই প্রসেসটাই ওখানে আসবে। মানে যদি যখনই তোমার 2 ঘরের অঙ্ক চলে আসবে, আমি এককের অঙ্কটা লিখবো আর দশকের অঙ্কটা মাথায় চলে আসবে বা হাতে চলে আসবে। আমরা বলি না হাতে থাকলো 1, সে হাতে চলে আসবে। এবার তুমি বাকিটা কন্টিনিউ করো। যেমন দেখো প্রথমেই আছে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 মানে 1 0, তাহলে এখানে লিখলাম 0, হাতে থাকলো তোমার 1। ঠিক একই রকম ভাবে 1 প্লাস 1 মানে 1 0, তাহলে 0, হাতে থাকলো 1। আবার 1 প্লাস 1 0, হাতে থাকলো 1। তিনটে 1 এসছে, এবার তো হাতে থাকার কিছু নেই, সবটাই বসতে হবে, তাহলে হয়ে গেল 1 1। এই হচ্ছে তোমার যোগ। ঠিক আছে, আরো সিম্পল আরেকটা চেষ্টা করা যেতে পারে। মনে করো তোমাকে দিয়েছে 1 0 0 1 1 0 0 1, আর এটা দিয়েছে 1 0 1 1। তাহলে একই রকম 1 1 এ 10, হাতে থাকলো 1, 1 1 এ 10, হাতে থাকলো 1, 1 চলে আসবে, আর এখানে 1 আর 1 যোগ করলে আবার 10। এইভাবে তোমাকে করে যেতে হবে। খুব সিম্পল পদ্ধতি, বাড়িতে চেষ্টা করবে। বাইনারি যোগ করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। বিয়োগটাকেও একই পদ্ধতিতে করা যেতে পারে। বিয়োগের আমি আরেকটা নিয়ম বলছি, যেটাকে বলা হয় পরিপূরক পদ্ধতি, কমপ্লিমেন্টারি প্রসেস। আচ্ছা, পরিপূরক পদ্ধতিতে আমরা বাইনারি বিয়োগ করব। যদিও যোগ বা বিয়োগ তোমাদের হায়ার সেকেন্ডারিতে দেয় না, কিন্তু যদি জয়েন্ট বা অন্য পরীক্ষায় থাকে সেই জন্য এটা করে রাখা। আচ্ছা, বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ, সাপোজ তোমাকে এরকম নাম্বার দিয়েছে, তোমাকে বলেছে 1 1 0 1 থেকে 1 0 1 1, এটা বিয়োগ করো। এটা বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে বিয়োগ করতে হলে, বিয়োগ করার জন্য যেটা করতে হবে, আমি ধাপে ধাপে বলে যাচ্ছি। প্রথম যেটা করতে হবে, প্রথমে 1 1 0 1 ছিল, রেখে দিলাম। নিচের যেটা আছে সেটার পরিপূরক কমপ্লিমেন্টারি বের করো। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্টারি প্রসেস। আচ্ছা, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে 1 এর জায়গায় 0 লেখা, 0 এর জায়গায় 1 লেখা, আর কোনো ব্যাপার নয়। তাহলে 1 আছে, তাহলে এটা হয়ে গেল 0, 0 আছে 1, দুটো 1 আছে, দুটো 0। ঠিক আছে, তার মানে এটা হলো 1 0 1 1 এর পরিপূরক। দেখো কি করলাম, আবার বলছি। দুটো, একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করবে, যে সংখ্যাটাকে থেকে বিয়োগ করবে সেটা আনচেঞ্জ, আর যে সংখ্যাটাকে বিয়োগ করব সেই সংখ্যাটার পরিপূরক নির্ণয় করব। ঠিক, সেই সংখ্যাটার পরিপূরক নির্ণয় করার পর আমি গোটা ব্যাপারটাকে যোগ করে দেব। যোগ করছি, তাহলে প্রথমে এলো 1, এটা এলো 0, 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকলো 1, আবার এটা হয়ে গেল হলো। এইবার আমি কি দেখতে পাচ্ছি, আমি 4টা ডিজিট দিয়ে কাজ করছিলাম, আমার এখানে 5টা ডিজিট এসেছে। তার মানে আমি ধরে নেব কি, আমার এখানে ক্যারি চলে এসেছে। তাহলে এখানে ক্যারি আসছে। পদ্ধতি কি বলছে, যদি ক্যারি চলে আসে তাহলে সেই ক্যারিটাকে সরিয়ে দিতে হবে। সেই ক্যারিটা সরিয়ে কি করতে হবে, সেই ক্যারিটাকে এইখানে নিয়ে আসতে হবে এবং তারপর পুনরায় যোগ করতে হবে। ঠিক, সেই ক্যারিটাকে রিমুভ করো,
রিমুভ করে সেটাকে নিয়ে এসে আবার তুমি ওই সংখ্যাটার সঙ্গে যোগ করে দাও। যোগ করলে কি আসবে এবার 1 আর 1 0 1 0, আর এটা দুটো শূন্য আছে, দুটো শূন্য, এটাকে আর ভাবছি না, এটা আমার হিসাবের বাইরে চলে গেল। তাহলে আমার পড়ে থাকছে 0 0 1 0, এটাই হয়ে যাবে তোমার নির্ণেয় বিয়োগফল। দেখো খুব কঠিন কিছু নয়, তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করতে হবে। যে সংখ্যা থেকে বিয়োগ করতে হবে দ্যাট রিমেইনস আনচেঞ্জ, যে সংখ্যাটাকে বিয়োগ করতে হবে সেটাকে কমপ্লিমেন্টারি নির্ণয় করো। কমপ্লিমেন্টারি নির্ণয় করা কিছুই নয়, 1 কে 0 আর 0 কে 1 করতে হবে, তারপর আগের সংখ্যার সঙ্গে যোগ করে দাও। যদি ক্যারি আসে তাহলে সেক্ষেত্রে সেই ক্যারিটাকে রিমুভ করো, রিমুভ করে আগের সংখ্যাটার সঙ্গে রিমুভ করার পর যেটা পড়ে থাকছে তার সঙ্গে ক্যারিটাকে যোগ করে দাও। যোগফল হিসেবে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে নির্ণেয় বিয়োগফল। তোমার মাথায় অবশ্যই আমি বুঝতে পারছি একটা প্রশ্ন আসছে যে আমার এখানে ক্যারি এসছে, আমি ক্যারিটাকে যোগ করে দিলাম, যদি ক্যারি না আসে তাহলে কি করব? প্রশ্ন নিশ্চয়ই? বেশ, যদি প্রশ্নটা আসে তাহলে প্রশ্নটার উত্তর দিই। উত্তর দেওয়ার জন্য আমি গোটা অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। গোটা অঙ্কটাকে চেঞ্জ করে দিচ্ছি মানে এটা থেকে এটা বিয়োগ দিয়েছে, যদি উল্টোটা আসতো এটা থেকে এটা বিয়োগ করতে বলতো তাহলে কি আসতো? আচ্ছা, তাহলে আমি ওইটার একটা প্রসেস দেখাই যেখানে ক্যারি আসবে না, এবং ক্যারি না এলে আমি কি করব সেটার একটা দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে আগেরটা গোটা প্রসেসটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিলাম মানে আমি 1011 থেকে 1101 বিয়োগ করব, রাইট? তাহলে এখানে চলে এলো 1011 আর এখানে হয়ে গেল 0010। এটা লিখলাম না, এটা হচ্ছে পরিপূরক। যোগ করে দাও, 1 হলো 1 1 0, হাত থাকলো 1 1 হলো 1 হলো। এইবার দেখো এটা যোগ করেছি, লিখে দিই 1101 এর পরিপূরক। এইবার আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ক্যারি আসেনি, ঠিক? এবার যেহেতু ক্যারি, যদি ক্যারি না, আচ্ছা বুঝছি কি করে ক্যারি আসেনি, চারটা ডিজিট তার চারটা ডিজিট আমি চারটাই পেয়েছি, তাহলে পাঁচটা পাইনি, তাহলে এখানে কিন্তু কোনো ক্যারি নেই। তাহলে আর কি এটাই উত্তর হবে না? অবভিয়াসলি এটা উত্তর হবে না। আমার উত্তর কি হবে? এইবার কি করতে হবে, যেটা পাওয়া গেল সেটার আবার পরিপূরক নিতে হবে। ক্যারি যদি না থাকে তাহলে যেটা পেলাম সেটার আবার পরিপূরক, মানে 0 0 1 0। শুধু তাই নয়, আগে একটা মাইনাস চিহ্ন নিতে হবে। তার মানে আমার এখানে হয়ে যাবে নির্ণেয় বিয়োগফল মাইনাস 0 0 1 0। দেখো আগের সঙ্গে মিলছে, যখন আমি এটা থেকে এটা বিয়োগ করলাম 1 0 0 1 0 বিয়োগফল এলো, তাহলে যখন এটা থেকে এটা বিয়োগ করব তাই তো আসা উচিত, মাইনাস 10 তো আসা উচিত, মাইনাস 1 0 আসা উচিত, আমার কিন্তু মাইনাস 1 0 এসেছে। ওটা ব্যাপারটা আরেকবার ভালো করে দেখে নাও, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার বিয়োগ, যে সংখ্যা থেকে বিয়োগ করতে হবে সেটাকে নিয়ে ভাবার দরকার নেই, যে সংখ্যাটা বিয়োগ করবে তার পরিপূরক নেবে, নিয়ে যোগ করে দেবে। যোগ করার পর যদি ক্যারি না থাকে তাহলে সেই সংখ্যাটাকে আবার তুমি পরিপূরক নির্ণয় করবে, আগে একটা মাইনাস সাইন দেবে। আর আগে যদি ক্যারি চলে আসে তাহলে সেই ক্যারিটাকে রিমুভ করতে হবে, রিমুভ করার পর যে সংখ্যাটা পাচ্ছ সেই সংখ্যাটার সঙ্গে ওই ক্যারিটাকে যোগ করে দিতে হবে, এবং যোগ করার পর যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে তোমার নির্ণেয় বিয়োগফল। এবার তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, পরবর্তী আলোচনা হচ্ছে লজিক গেটস। লজিক মানে হচ্ছে যুক্তি, আর গেট মানে হচ্ছে দ্বার। তার মানে যুক্তির মাধ্যমে প্রকাশ করার কথা বলা হচ্ছে। তো বলে রাখি, কম্পিউটারে বললাম যে গণনা করার জন্য তোমার সংখ্যাগুলোকে চেনানো দরকার, বাইনারিতে গেলাম, বাইনারি যোগ শিখলাম, বাইনারি বিয়োগ শিখলাম। এবার বলছি আমাকে যোগ বিয়োগ গুণ, যোগ গুণ এগুলো তো করতে হবে, সেটার জন্য কিছু দরকার। আচ্ছা, এবার বলে রাখি যুক্তিদ্বার কোনগুলো। যুক্তিদ্বার হচ্ছে মানে কিছু ডিজিটাল বর্তনী, যেটা ডিজিটাল বর্তনী হলে হবে না, সেগুলো ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে একটা লজিক সম্পর্ক নিয়ে আসবে। বলে সেটা আবার কিরকম কথা, কিভাবে আসবে? ইনপুট আর আউটপুটের মধ্যে লজিক, লজিক আসবে কোত্থেকে? তো আমি তোমাকে বোঝাই যে আমার কাছে সাপোজ এরকম একটা সার্কিট আছে, এই ব্যাটারি একটা কারেন্ট পাঠাবার ব্যবস্থা আছে, আর তোমার মনে করো এখানে একটা বাল্ব আছে, এটাকে বাল্ব হিসেবে ধরতে হবে, এটা হচ্ছে একটা বাল্ব।
আচ্ছা এখানে দুটো কি লাগিয়ে দিয়েছি, সাপোজ ট্যাপিং কি। আচ্ছা আসছি পরে। যুক্তি কিভাবে আসছে ইনপুটের সঙ্গে আউটপুটের মধ্যে তুমি একটু বোঝার চেষ্টা করো। এই যে ট্যাপিং করার কি মানে কি, আমি যখন এটাকে ট্যাপ করব, ট্যাপ মানে উপর থেকে প্রেস করব, যখন উপর থেকে প্রেস করব তখন দেখো বর্তনীটা কমপ্লিট হচ্ছে। এখন এখানে কাটা আছে মানে কি, এটার মধ্য দিয়ে যতই তুমি ব্যাটারি অন রাখো কোনো কারেন্ট যাবে না, কারণ এখানটা কাটা এখানটা কাটা, সোজা কথায় কাটাই বলছি আমি। এবার তুমি জানো যে একটা বর্তনী যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেটার মধ্য দিয়ে কোনোভাবেই কারেন্ট ফ্লো করতে পারে না। তাহলে আমি যখন ট্যাপ করছি, সাপোজ এটাকে ট্যাপ করলাম মানে টাচ করে দিলাম, এটাকে ট্যাপ করলাম মানে টাচ করে দিলাম, তাহলে যখনই আমি ট্যাপ করছি তুমি দেখো গোটা বর্তনীটা কমপ্লিট হয়ে গেল, ক্লোজড বর্তনী হলো। তার মানে তখন তোমার এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট যাবে, রাইট। এবার আমি কিভাবে ইনপুট আউটপুট করছি দেখো, সাপোজ এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। সাপোজ এটাকে বললাম এ, এখানে বললাম বি, মানে এ আর বি কি দেব সেটাকে আমি বলছি ইনপুট। আর আউটপুট কিভাবে আসবে, আউটপুট আমি এইভাবে নেব যে বাল্বটা জ্বলবে কি জ্বলবে না, সেটা হচ্ছে আমার আউটপুট। যদি বাল্ব আচ্ছা একবার বলি যে তাহলে ইনপুট আর আউটপুটের মধ্যে আমি একটা ভোল্টেজ দিচ্ছি, সেই ভোল্টেজের ইনপুট আর আউটপুটের মধ্যে আমি একটা লজিক আনতে চাইছি, তাই তো। তাহলে এবার আমি এখানে একটা জিনিস বলি, এখানে দেখো দুটো স্টেট হতে পারে, মানে আমি বাইনারিটা কিভাবে ব্যবহার করছি, যে ট্যাপ যদি না করি তাহলে সেটাকে আমি 0 দিয়ে প্রকাশ করব, আর যদি ট্যাপ করি সেটাকে 1 দিয়ে প্রকাশ করব। কি বললাম বোঝা গেছে? আমি এটাকে ট্যাপ করলাম না, সাপোজ ওকে এইভাবে আছে, আর এটাকে ট্যাপ করলাম, তাহলে এটাকে আমি বলবো কি 0 অবস্থায় আছে, আর বিটা বলবো 1 অবস্থায় আছে, ঠিক। আর যদি দুটোকেই আমি ট্যাপ না করি একদম প্রথম অবস্থা, তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো, এটাও 0 অবস্থায় আছে, বিটাও 0 অবস্থায় আছে, লজিক চলে এলো। এবার বলি বাল্ব যদি না জ্বলে তাহলে সেটাকে আমি বলবো 0, আর বাল্ব যদি জ্বলে তাহলে সেটাকে আমি বলবো 1। দেখো আউটপুটও লজিক নিয়ে চলে এলাম। এইভাবে কোনো একটা ডিজিটাল বর্তনীকে প্রকাশ করা হবে যার সাহায্যে, তাকেই বলা হচ্ছে লজিক গেট, ঠিক আছে। এবার তোমাকে বলে রাখি এই লজিক গেট, বেসিক লজিক গেট হচ্ছে তিনটে, বেসিক লজিক গেট হচ্ছে তিনটে, এবং সেগুলো কি কি, অর গেট, অ্যান্ড গেট, আচ্ছা অ্যান্ডটা পরে, হ্যাঁ অ্যান্ডটাই আসছি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই তিনটে কোনোটাই আমরা কিন্তু স্মল লেটারে লিখবো না, সবগুলোই ক্যাপিটালে। এই তিনটে মৌলিক যুক্তিদার হতে পারে, ঠিক আছে। এবার কখন অর গেট, কখন অ্যান্ড গেট, কখন নট গেট, ধাপে ধাপে আলোচনা করা যায়। প্রথমে আলোচনা করব অর গেট, প্রথমে আলোচনা করছি অর গেট। তাহলে তোমাকে জানতে হবে অর গেটটা কি জিনিস, অর গেট কিভাবে কাজ করে, তার একটা প্রতীক চিহ্ন আছে, সেটা প্রতীক চিহ্নটা জানতে হবে। আরেকটা যেটা জানতে হবে, এই যে আমি ছক করছি এটাকে বলা হয় ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, অথবা বাংলাতে বলা হয় সত্য সারণী। তো পরীক্ষায় কিন্তু তোমাকে যে কোনো গেটই হোক না কেন তোমাকে ট্রুথ টেবিল লিখতে দেবে। ট্রুথ টেবিল লিখতে দেবে মানে কি, তোমাকে ইনপুট আর আউটপুট লজিকের মাধ্যমে এইভাবে একটা প্রকাশ করে দিতে হবে। মানে এরকম হবে টেবিলটা, যে যদি দুটোই 0 হয় তাহলে আউটপুট কত হবে, যদি একটা 0 একটা 1 হয় তাহলে আউটপুট কত হবে, আর দুটোই যদি 1 হয় তাহলে আউটপুট কত হবে। এইভাবে তোমাকে গোটা টেবিলটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা অর গেটের ক্ষেত্রে বলি, অর গেটের ক্ষেত্রে অর গেট যদি বলে অর গেট কি, তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে অর গেট হচ্ছে এমন একটা গেট যার দুটো ইনপুট, দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু একটাই আউটপুট থাকবে। দুই বা ততোধিক ইনপুট এবং একটা আউটপুট যুক্ত একটা গেট, যার আউটপুট লজিক মান 0 হয় যদি প্রতিটি ইনপুট লজিক 0 হয়। মানে এটা এই দুটো যদি একসঙ্গে 0 হয় তাহলে আউটপুটটা 0 হবে। এটা যে গেটের ক্ষেত্রে ঘটবে সেই গেটটাকে আমরা বলবো অর গেট। আবার বলছি, অর গেট হলো দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট বিশিষ্ট লজিক গেট, যার আউটপুট লজিক মান 0 হয় যদি প্রতিটি ইনপুট লজিক গেট 0 হয়। এটা হচ্ছে তোমার অর গেটের কথা। তো ওইভাবে তো আমি করবো না, আমি আস্তে আস্তে ব্যাপারটাকে বুঝি কিভাবে হচ্ছে। তো এই যে সার্কিটটা এঁকেছি এটা হচ্ছে একটা অর গেটের, তুমি বলতে পারো যে রিয়েলাইজেশন সার্কিট, মানে অর গেটকে বোঝার জন্য এই সার্কিটটাকে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা কিভাবে হচ্ছে দেখো,
আমি বললাম দুটোই জিরো, দুটোই জিরো মানে এটাকেও ট্যাপ করবো না, বিটাকেও ট্যাপ করবো না। এবার তুমি বলো তাহলে কি বাল্ব জ্বলবে? অবভিয়াসলি এটার মধ্য দিয়ে কারেন্ট যাবে না, তাহলে বাল্ব জ্বলবে না। দেখো আমি যেটা বলছিলাম সেটা মিলে গেল। এবার কি বলছে, আমি মনে করো এইটাকে ট্যাপ করলাম, এটাকে ট্যাপ করলাম না, এইটাকে ট্যাপ করলাম, ওইটাকে ট্যাপ করলাম না, ঠিক? দুটোকে আমি একসঙ্গে যদি ট্যাপ না করি, আচ্ছা এইটাকে আমি একটু চেঞ্জ করছি, অর গেটের জন্য এটা অন্যরকম হবে, এইভাবে নিলাম। এইখানে একটা ট্যাপিং কি আছে, এইখানে একটা ট্যাপিং কি আছে, আমি রেজাল্টটা দেখাতে চাইছি লজিকের সাহায্যে। তা তুমি একটা জিনিস ভাবো, প্রথমে দুটোকেই আমি ওপেন রেখে দিলাম, মানে এটাও জিরো এটাও জিরো, বাল্ব জ্বলবে না, জিরো জিরো বাল্ব জ্বললো না। এবার কি বলেছি, জিরো ওয়ান, তাহলে বিটাকে আমি ট্যাপ করলাম, তাহলে বিটাকে যদি ট্যাপ করি তাহলে বাল্ব জ্বলবে কি জ্বলবে না, এটা তোমাকে লজিক দিয়ে বুঝতে হবে। দেখো যদি এটা ট্যাপ করলাম না মানে এটা দিয়ে কারেন্ট যাবে না, কিন্তু এটা ট্যাপ করলাম মানে কি এটা দিয়ে কারেন্ট যাবে, তাহলে এটা দিয়ে কিন্তু কারেন্ট যাবে, তাহলে বাল্ব জ্বলবে। একই রকম ভাবে আমি যদি এটাকে ট্যাপ করি কিন্তু বিটাকে ওপেন রাখি, তাহলেও কিন্তু আমার কারেন্ট যাবে, এটার মধ্য দিয়ে যাবে, তাহলে বাল্ব জ্বলবে। আর যদি দুটোকে ট্যাপ করি, এটার মধ্য দিয়েও কারেন্ট যাবে, ওটার মধ্য দিয়েও কারেন্ট যাবে, তাহলে এটা দুটোই জ্বলবে। তাহলে তোমাকে যদি বলে একটা অর গেটের ট্রুথ টেবিল লেখো, ইনপুটের অর্ডারটা খেয়াল করে দেখো, এটা 0, তারপর একটা 1, তারপর একটা 10, তারপর একটা 11, এই অর্ডারেই কিন্তু তোমাকে লিখতে হবে। এবং আউটপুট কি হলো 0 1 1 1, মানে যে কোনো একটা ট্যাপ করলেই আমার বাল্ব জ্বলবে। ইফ আইদার অর ইনপুট ইজ 1, ইফ আইদার অর ইনপুট মানে দুটো ইনপুটের মধ্যে একটা যদি 1 হয়ে যায় তাহলে আউটপুটটা 1 হয়ে যাবে, সেই জন্য ভাবতে পারো যে এটা অর গেট। ইফ আইদার অর ইনপুট ইজ 1 the output will be 1। আচ্ছা এবার বলি বর্তনী চিহ্ন কেমন হবে। এটা অর গেটকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, এটা হয়ে গেল আউটপুট। আর এখানে তুমি যত খুশি ইনপুট নিতে পারো, দুই বা ততোধিক, আমি দুটো নিয়েছি, তাহলে এখানে লিখলাম এ বি, এখানে লিখলাম ওয়াই, এবং তুমি মনে রাখবে অর গেট মানে সাধারণত প্লাস বা যোগ অপারেশনটা এর মাধ্যমে করা হয়। পরীক্ষায় আসবে অর গেটের প্রতীক চিহ্ন আঁকো, এটা আঁকবে। অর গেটের সত্য সারণী লেখো, সত্য সারণী লিখবে, ঠিক আছে? প্রতীক চিহ্ন সত্য সারণী। আর তোমাকে দিতে পারে অর গেট কি, অর গেট কি, তখন আমি কি দিয়ে বলবো, এই যে দুটো ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলে আউটপুট ইনপুট জিরো হবে, আউটপুটটা জিরো হবে যে ক্ষেত্রে, সেটাই হয়ে যাচ্ছে তোমার অর গেট, ঠিক আছে? মানে বলাটা সেইভাবেই হবে, কিন্তু মানে অন্য গেটের ক্ষেত্রেও দুটো জিরো হলে জিরো হতে পারে, কিন্তু এক্ষেত্রে বলতে হবে যেটা হলো এমন একটা লজিক গেট যার দুই বা ততোধিক ইনপুট আছে, টু অর মোর ইনপুটস বাট অনলি ওয়ান আউটপুট, কিন্তু লজিক গেটের আউটপুট লজিক মান শূন্য হবে, শুধুমাত্র আউটপুট লজিক গেট শুধুমাত্র শূন্য হবে কখন, যখন দুটো ইনপুটই জিরো হয়, তখনই কেবলমাত্র জিরো হবে, আর কখনো দেখো আউটপুটটা জিরো হবে না, ঠিক আছে? এই গেল তোমার অর গেট। আচ্ছা নেক্সট চলে যাও এন্ড গেট। আচ্ছা প্রথমে প্রতীক চিহ্ন বলে দিই, এটাও দুই বা ততোধিক ইনপুট আর একটা আউটপুট, এটা হয়ে যাচ্ছে এর প্রতীক চিহ্ন, এবং এটার ক্ষেত্রে যোগফল নয়, এটার ক্ষেত্রে গুণফল হিসেবে প্রকাশ করা হয়। আর এর কমপ্লিমেন্টারি সার্কিট হবে ওই আগে যেটা এঁকেছিলাম সেটা, মানে তুমি বলতে পারো বোঝার জন্য যে সার্কিটটা আমি আঁকছি সেটাই হচ্ছে রিয়ালাইজেশন সার্কিট, এটা হচ্ছে বাল্ব, এখানে একটা ট্যাপিং কি আছে, এখানে একটা ট্যাপিং কি আছে, এটা এ এটা বি, আউটপুট বলবে বাল্ব জ্বলছে কি জ্বলছে না, বাল্ব জ্বললে জিরো, সরি বাল্ব জ্বললে 1, না জ্বললে জিরো, আর ট্যাপ করলে 1, ট্যাপ না করলে জিরো। তাহলে আমার ইনপুটটা সেম থাকবে, ইনপুট সেম থাকবে, আর আউটপুট চেঞ্জ হবে। আচ্ছা দুটোই যদি জিরো হয়, দুটোই জিরো মানে কি আমি দুটোকেই ট্যাপ করব না, তাহলে দুটোকে ট্যাপ করব না, তাহলে জিরো হয়ে যাবে। আচ্ছা এবার আমি কি করছি, বিটাকে ট্যাপ করছি, এটাকে ট্যাপ করছি না, কারেন্ট যাবে, একটাই তো পথ, এখান পর্যন্তই যেতে পেলো না, তাহলে এখানে লাগিয়ে আমার কি হবে, তাহলে এখানেও আমার আউটপুটটা জিরো হয়ে যাবে। যদি আমার এটাকে ট্যাপ করি, এই পর্যন্ত কারেন্ট যাবার কথা ভাবতে পারো, এখানটা তো খোলা, তাহলে বাল্ব পর্যন্ত পৌঁছতে পারবে না, তাহলে এক্ষেত্রেও বাল্ব জ্বলবে না। তাহলে আমার কি করতে হবে, আমাকে দুটোকেই একসঙ্গে ট্যাপ করতে হবে। এবার দুটোকেই যদি একসঙ্গে ট্যাপ করি তাহলে কারেন্ট যাবে, আমি আউটপুট পাবো।
তাহলে এখানে দেখো তিনটে সেম, তাহলে তিনটে সেম দিয়ে ডিফাইন করব না, যেটা একটু আলাদা সেটাকে দিয়ে ডিফাইন করব। তাহলে কি বলবো, অ্যান্ড গেট হলো দুটি বা ততোধিক ইনপুট যুক্ত লজিক গেট, দুটি বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট বিশিষ্ট লজিক গেট, যার আউটপুট লজিক মান এক হবে যখন দুটি ইনপুটই এক হচ্ছে, বাকি সব ক্ষেত্রে জিরো। ঠিক আছে, তাহলে এটা হলো দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট বিশিষ্ট লজিক গেট, যার প্রতিটি ইনপুট লজিক যদি 1 হয় তবেই একমাত্র আউটপুট লজিকটা 1 হবে, আদারওয়াইজ নট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা বেসিক গেটের কথা বললাম, সেটা হচ্ছে নট গেট। আচ্ছা নট গেট বলে রাখি, এটা হলো একমাত্র গেট যার একটাই ইনপুট একটাই আউটপুট। মানে আগেরটা ক্ষেত্রে কি ছিল, দুটো করে, এখানে দুটো ক্ষেত্রে করে ব্যাপার কিছু নেই, একটাই ইনপুট অথবা একটা আউটপুট। মানে এটা যদি a হয় তাহলে এটা y হবে, এবং এটা কি হয়ে যাবে a বার, এইভাবে লেখা হবে। আচ্ছা এটাকে এইভাবেও প্রকাশ করা হয়, মানে যে বাবলটা আছে বাবলটাকে আমি লাস্টে না করে প্রথমেও করতে পারি, দুটোই কিন্তু তোমাকে নট গেট প্রকাশ করবে। তাহলে এটা ট্রুথ টেবিল আবার সোজা হয়ে গেল, কারণ একটাই ইনপুট। তাহলে a y টা হয়ে যাচ্ছে a বার, a মাথায় বার, মাথায় বার মানে হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, শুধুমাত্র কমপ্লিমেন্ট করার জন্য ব্যবহার করা হয়, সেজন্য অনেক সময় এটাকে কমপ্লিমেন্টারি গেট বলা হয়, কমপ্লিমেন্টারি গেট। ঠিক আছে, তাহলে নট গেট হচ্ছে সবথেকে সোজা, একটি ইনপুট এবং একটি আউটপুট বিশিষ্ট গেট, এবং এটা কি করছে, এটা আউটপুট লজিক মান 1 হলে আউটপুট লজিক মান 1 হবে যদি ইনপুট লজিক মান 0 হয়, আর ইনপুট লজিক মান যদি 1 হয় তাহলে আউটপুট লজিক মান 0 হবে। এই হচ্ছে তোমার নট গেট। তাহলে খুব সিম্পল হয়ে গেল। বেশ, নট গেট নিয়ে খুব বেশি বলার কিছু নেই, কিন্তু আচ্ছা এটাকে বলে রাখি, যেহেতু 0 কে 1 করে দিচ্ছে, ইনভার্ট করছে, সেজন্য এটাকে ইনভার্টারও বলা হয়। ইনভার্টার, ইনভার্টার মানে হচ্ছে লজিক গেট দ্যাট ইনভার্টস দ্য ইনপুট, সেটা হচ্ছে তোমার নট গেট। 0 কে 1 করে, 1 কে 0 করে, সেজন্য অনেক সময় এটাকে ইনভার্টার বলা হয়, রাইট? আচ্ছা এইগুলো গেল বেসিক। কেন বেসিক গেট, বুঝতেই পারছো, বেসিক মানে বলতে চাইছে এই গেটগুলো ব্যবহার করে আমি যে কোনো গেট অবটেইন করতে পারি। এখনো যে কোনো গেট মানে আর কি কি গেট হতে পারে সেগুলোতে আসিনি, মানে কম্পাউন্ডে আমি আসিনি। তোমাদের সিলেবাসে দুটো কম্পাউন্ড গেট আছে মেইনলি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তো আমি এক এক করে আলোচনা করি। প্রথমে আলোচনা করা যাক ন্যান্ড গেট। নতুন কোনো গেট নয়, এটা কম্পাউন্ড গেট, মানে নাম থেকেই বুঝতে পারছো এটা হয়ে যাচ্ছে নট প্লাস এন্ড গেট। নট প্লাস এন্ড গেট মানে কি, তুমি সাপোজ একটা এন্ড গেট ছিল, একটা এন্ড গেট থেকে যেটা আউটপুট পেলো সেটাকে যদি একটা নট গেটে দিয়ে দাও, তাহলে তুমি যেটা পাবে সেটাই হয়ে যাবে একটা ন্যান্ড গেট। মানে অ্যাজ এ হোল এই গোটা ব্যবস্থাটাকে আমি বলতে পারি ন্যান্ড গেট। যদি আমি এটাকে এইভাবে দেখাবো না, যদি পরীক্ষায় প্রতীক চিহ্ন আঁকতে বলে তাহলে দুটোকে একসঙ্গে কম্বাইন করে এইভাবে আঁকা হয়, মানে মুখে একটা বাবল দিয়ে দিলাম অ্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলেই সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ন্যান্ড গেট। আচ্ছা অ্যান্ড গেটে কি ছিল, a ইনটু b, আর এটা হয়ে যাবে বার। তাহলে এটার আউটপুট হয়ে যাচ্ছে a ডট b, তার মাথায় বার, প্রতীক চিহ্ন হয়ে গেল। এবার তোমার দরকার হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কিরকম হবে, a b আর y, তাহলে a b টা হচ্ছে ইনপুট, y টা হচ্ছে আউটপুট। প্রথমে আমি ছকটা করে ফেলি, 0 হলো, 1 হলো, 10 হলো, 11 হলো। প্রথমে অ্যান্ড গেটের কথা ভাবো, মানে এইখানটায় কি পাবো দেখো, এইখানটায় কি কি পাবো, কি ছিল 0, এটা 0, এটা 0, এটা 1, এটা ছিল না অ্যান্ড গেটের জন্য। তাহলে এখানে আমি কি পাবো, সব তো ইনভার্ট হয়ে যাবে। তাহলে 0টা ইনভার্ট হয়ে 1, 0 ছিল ইনভার্ট হয়ে 1, 0 ছিল ইনভার্ট হয়ে 1, 1 ছিল ইনভার্ট হয়ে 0। তাহলে দিস ইজ দ্য লজিক গেটস, সরি দিস ইজ দ্য ট্রুথ টেবিল ফর দ্য লজিক গেট NAND গেট। তো NAND গেট মনে রাখার কিছু নেই, AND গেট যেটা ছিল সেটাকে যদি আমি উল্টে দিই, ইনভার্ট করে দিই, তাহলে সেটাই হয়ে যাবে তোমার NAND গেট। সো NAND গেট নতুন জিনিস নয়, তবে হ্যাঁ এটা মনে রাখবে NAND গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। কেন ইউনিভার্সাল গেট বলা হয় পরে আসছি। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট মানে সার্বজনীন গেট। তাহলে বোঝা গেল NAND গেট মানে হচ্ছে একটা নট গেট আর AND গেটের কম্বিনেশন।
এবং নট গেট আর অ্যান্ড গেটের কম্বিনেশনটা কেমন হবে, আগে অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেটের যেটা রেজাল্ট সেটা নট গেটে আসবে। হ্যাঁ, ঠিক আছে। একই রকম ভাবে আরেকটা গেটের কথা আসছে, সেটা হচ্ছে নর গেট। এবং নর গেট বুঝতেই পারছো, এটা হয়ে যাচ্ছে নট গেট প্লাস অর গেট। তাহলে এখানে তুমি ভাবতে পারো, এখানে যদি একটা অর গেট থাকে, সেই অর গেটের আউটপুটটাকে যদি আমি একটা নট গেটে দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে যেটা পাবো সেটাই হয়ে যাবে তোমার নট গেট। তার মানে এক্ষেত্রে এইভাবে পেলাম, মুখটাই একটা বাবল দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে নট গেট। এবং এক্ষেত্রে অর গেট ছিল a প্লাস বি, তার মাথায় বার। এটা হচ্ছে নট গেটের প্রতীক চিহ্ন। আচ্ছা, এটা ট্রুথ টেবিল করতে গেলে আবার আগের মতো ভাবো, অর গেটে কি কি ছিল, অর গেটে ছিল 0, এটা 1, এটা 1, এটা 1। তাহলে এটা হয়ে যাবে 1, এটা 0, এটা 0, এটা 0। দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ নট গেট। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে তোমার নর গেটের ট্রুথ টেবিল। আচ্ছা, ইউনিভার্সাল গেট কেন বলা হয় সেটা এবার একটু বলে দিই। তোমার কিন্তু মনে রেখো, তোমার কিন্তু প্রতীক চিহ্ন আর ট্রুথ টেবিল এগুলোই কিন্তু মেইনলি আসে। আচ্ছা, এই ইউনিভার্সাল গেট কেন বলা হয়? ইউনিভার্সাল গেট বলা হয় তার কারণ হচ্ছে কতকগুলো ন্যান্ড গেট দিয়ে আমি অর গেট করে দিতে পারি, আবার কতকগুলো ন্যান্ড গেট দিয়ে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেট করে দিতে পারি। মানে 4-5টা তোমাকে ন্যান্ড গেট দিলো, সেটা যদি তুমি ভালো করে একটু সাজাও, দেখবে সেখান থেকে অ্যান্ড গেট পাওয়া যাচ্ছে। আবার কতগুলো ন্যান্ড গেট তুমি সাজাও, সেখান থেকে দেখবে তুমি একটা অর গেট পেয়ে যাচ্ছ। এটা সম্ভব। ন্যান্ড গেট আর নর গেট থেকে এইগুলো করা যায় বলে, মানে কতগুলো ন্যান্ড গেট এবং নর গেটকে আমি যদি ঠিকঠাক কম্বাইন করতে পারি, সমন্বিত করতে পারি, তাহলে আমি যে কোনো গেট তৈরি করে দিতে পারি। কিরকম, আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি। যেমন মনে করো আমি বলছি ন্যান্ড গেট থেকে আমি নট গেট পেতে চাইছি, তুমি বলবে সেটা কি করে সম্ভব, ন্যান্ড গেটে তো দুটো ইনপুট আছে, তাহলে সেটাকে নট গেট কি করে করব। এই মনে করো একটা ন্যান্ড গেট, এটা দুটো ইনপুট আছে এ আর বি, তাহলে নট গেট করতে গেলে কি করতে হবে, দুটো ইনপুটকে সেম করে দিতে হবে। তাহলে এ আর বি জয়েন করতে হবে, মানে বোথ ইনপুট মাস্ট বি সেম। তোমাকে যদি ন্যান্ড গেটকে নট গেট করতে হয়, তাহলে সেক্ষেত্রে বোথ ইনপুট সেম করতে হবে। এবার তুমি বোথ ইনপুট সেম কোথায় আছে দেখো তো, এখানে বোথ ইনপুট সেম, এখানে বোথ ইনপুট সেম, রেজাল্ট কেমন, 0 হলে 1, 1 হলে 0, তো সেটাই তো নট গেট। তার মানে একটা সিঙ্গেল ইনপুট যদি ন্যান্ড গেটের কথা বলো, তাহলে সেটা সব সময় নট গেটের কাজ করবে। এটা যদি তুমি এ দাও, তাহলে অবভিয়াসলি এখান থেকে এ পাবে। তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট কিভাবে করতে হবে, দুটো ইনপুটকে যোগ করে দিতে হবে। বা তুমি বলতে পারো আ সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট ইজ অ্যাক্টস অ্যাজ এ নট গেট। হয়ে গেল। আচ্ছা, এবার অন্য একটা গেটের কথা ভাবা যাক। অন্য একটা গেট মানে কি, মনে করো এই একটা ন্যান্ড গেট আছে, রাইট, এটার এ ইনপুট আছে, এটার বি ইনপুট আছে, রাইট। এবার এখান থেকে যে আমি আউটপুটটা পাচ্ছি, এখান থেকে আমি যে আউটপুট পাচ্ছি, সেই আউটপুটটাকে যদি একটা সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেটে দিয়ে দিই, তাহলে তার রেজাল্ট কি হবে, এটা একটু ভেবে দেখা যাক। আচ্ছা, করে দেখা যাক। ওইভাবে তুমি করতে পারবে না, আমি সাপোজ এরকম লিখে লিখে পরীক্ষায় এরকম সার্কিট দিতে পারে, যে কোনো সার্কিট দিতে পারে, বলতে পারে আউটপুট কত হবে। আচ্ছা, তাহলে তুমি এবার ভেবে দেখো, 0 0 আমার কম্বিনেশন এই সেম হবে, এটা আমি চেঞ্জ করব না। 0 0, তাহলে এটাও 0, এটাও 0, কি আছে ন্যান্ড গেট, দুটো 0 হলে কি হয়, 1 হয়, রাইট। তাহলে 1 হয়। এবার এটা সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট মানে কি, এটা একটা নট গেট, নট গেট কি করবে, ইনভার্ট করবে, 1 হলে কি হবে, 0 হয়ে যাবে। বুঝে গেল। নেক্সট 0 1, 0 1 করলে ন্যান্ড গেটে কি হয়, 0 হয়। এবার 0টা এখানে যখন দিই, তাহলে এটা আউটপুটে কি পাবো, এটা তো নট গেট, 0টাকে কি করে 1 করে দেয়। আচ্ছা, এবার চলে এসো 1 0, 1 0 হলেও এটা 0, তাহলে আউটপুট কি হবে 1। এবার দুটোই 1 দিয়েছে, দুটো 1 হলে ন্যান্ড গেটে কি হয় 0, তাহলে আবার আউটপুট 1। দেখো এটা কি রকম হচ্ছে, এটা অর গেটের মতো হচ্ছে না। তাহলে এটাকে আমি বলতে পারি, দেখো দুটো ন্যান্ড গেট দিয়ে আমি অর গেট তৈরি করে দিলাম, তাই না। বাড়তি চেষ্টা করে দেখবে কতগুলো ন্যান্ড গেট থেকে কিভাবে অ্যান্ড গেট করা যায়। অ্যান্ড গেট মানে তোমাকে যে ট্রুথ টেবিলটা আসবে ফাইনালি, সেই ট্রুথ টেবিলটা যেন অ্যান্ড গেটের ট্রুথ টেবিল হয়। ঠিক, বেশ। এইভাবে আরেকটা ব্যাপার হলো যেটা, যে আমাকে যে কোনো সার্কিট দেওয়া থাক, সেই সার্কিট থেকে আমি আউটপুট বের করতে পারছি কিনা, এই যে দেখালাম কিভাবে করতে হয়, এটা অ্যাপ্লাই করবে। আরেকটা জিনিস দিয়ে শেষ করব, এক্সর গেট।
সিলেবাসে খুব একটা থাকে না প্রশ্ন, জয়েন্টে থাকলেও থাকতে পারে। এক্সর গেট, এক্সর গেট এটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি অর গেট, মানে এটা অ্যাকচুয়ালি একটা অর গেট কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি কোথায়? এটা এক্সট্রা অর্ডিনারি বোঝাবার জন্য এখানে আরেকটা দাগ হয়ে যাবে। যদি আরেকটা দাগ থাকে তাহলে সেকেন্ডে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অর গেট। এবং এটার চিহ্ন হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। তো এটা যদি তুমি ট্রুথ টেবল করো এ বি ওয়াই, তাহলে এটা 0 0 0 1 1 0 1 1, এটা 0 আছে, এই দুটো 1 হবে, লাস্টেরটা যখন করবে সেটা তোমার 0 চলে আসবে। ঠিক আছে, এটা তুমি এখানে বসিয়ে বসিয়ে করতে পারো, যেমন এ ও 0 বি ও 0, তুমি বসাও না এখানে। এখানে কি পাচ্ছ? y ইকুয়াল টু a 0 b বার, তোমার a এর মান 0 বসাচ্ছি, b এর মান 0 বসাচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। তাহলে a 0 b 0, তাহলে a এর মান 0, b বার মানে কি? b বার মানে 1 প্লাস a বার মানে কি? 1 ইনটু 0, দেখো করে আসছে 0 0 লিখেছি। তুমি একটা 0 একটা 1 করে দাও, b টাকে 1 করে দাও, তাহলে কি পড়ে থাকছে? y ইকুয়াল টু a মানে 0, b বার মানে 0 প্লাস a বার মানে 1, b মানে কত? 1, দেখো 1 করে থাকছে। এইভাবেও তুমি বের করতে পারো। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্সট্রা অর্ডিনারি অর গেট বা এক্সর গেট। এইটুকুই তোমাদের সিলেবাসে আছে, এগুলো ভালো করে দেখে রাখবে। নতুন জিনিস কিন্তু কঠিন নয়, খুব সহজ, একবার পড়লেই তোমার হয়ে যাবে।